ঢাকায় পর্তুগালের পূর্ণাঙ্গ দূতাবাস চালুর জোরালো দাবি লিসবন প্রবাসীদের। একটি দেশের ভিসা পেতে কেন অন্য দেশের দ্বারে ঘুরতে হবে? ভারতের ভিসা জটিলতার কারণে কেন অনিশ্চয়তার মুখে পড়বে পর্তুগালের চাকরি, উচ্চশিক্ষা কিংবা পরিবারের মিলনের স্বপ্ন? ইউরোপের দেশ পর্তুগালে বসবাসরত প্রায় 60,000 বাংলাদেশির কণ্ঠে এখন একটাই জোরালো প্রশ্ন এবং দাবি, অবিলম্বে রাজধানী ঢাকায় চালু হোক পর্তুগালের একটি পূর্ণাঙ্গ কূটনৈতিক মিশন। লিসবন থেকে গোল্ডেন ভিশন নিউজের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে লিসবনের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা সভায় এই দাবি জোরালোভাবে তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ জানান, পর্তুগালে ক্রমবর্ধমান বাংলাদেশি কমিউনিটির সংখ্যা এখন প্রায় 60,000। তাই ঢাকায় একটি পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপন এখন সময়ের সবচেয়ে বড় দাবি। লিসবনে বাংলাদেশের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিস সামিয়া ইসরাত রনির সভাপতিত্বে এবং দূতালয় প্রধান এস.এম. গোলাম সারওয়ারের পরিচালনায় সভায় দ্বিপক্ষীয় সম্পর্ক ও প্রবাসীদের নানা দিক উঠে আসে। তবে পুরো সভার মূল ফোকাস পয়েন্ট ছিল ভিসা জটিলতা। বক্তারা জানান, বাংলাদেশে পর্তুগালে পূর্ণাঙ্গ দূতাবাস না থাকায় ভিসা এবং কনসুলার সেবার জন্য বাংলাদেশি নাগরিকদের দীর্ঘকাল ধরে নির্ভর করতে হচ্ছে নয়াদিল্লির উপর। অর্থাৎ পর্তুগালের ভিসার আবেদন করতে হলে প্রথমে সংগ্রহ করতে হয় ভারতের ভিসা। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রেক্ষাপটে ভারতীয় ভিসা প্রাপ্তি যখন সীমিত হয়ে পড়েছে, তখন এই সংকট রূপ নিয়েছে চরমে। অনেকেরই পর্তুগালের ভিএসএফ এর অ্যাপয়েন্টমেন্টে নির্ধারিত থাকা সত্ত্বেও সময়মতো ভারতে ভিসা না মেলায় তারা নয়াদিল্লিতে উপস্থিত হতে পারেননি। বাতিল হয়েছে অ্যাপয়েন্টমেন্ট, অপচয় হয়েছে লাখ লাখ টাকার বিমান টিকিট ও হোটেল বুকিংয়ের অর্থ। শুধু তাই নয়, এই দীর্ঘ সূত্রতার কারণে থমকে গেছে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, প্রবাসীর কর্মসংস্থান এবং পরিবার পুনর্মিলনের বহু প্রতীক্ষিত স্বপ্ন। আন্তর্জাতিক অভিবাসন বিশেষজ্ঞদের মতে, একটি দেশের ভিসা পাওয়ার জন্য তৃতীয় কোনো দেশের ভিসার উপর নির্ভর করতে বাধ্য হওয়া কোনো মানসম্মত বা মানবিক প্রক্রিয়া হতে পারে না। ঢাকায় পর্তুগালের পূর্ণাঙ্গ দূতাবাস চালু হলে আবেদনকারীরা নিজ দেশেই সমস্ত কনসুলার সেবা পাওয়ার সুযোগ পাবেন। এতে যেমন প্রবাসীদের সময় ও অর্থে সাশ্রয় হবে, তেমনি নির্মূল হবে দালাল চক্রের দৌরাত্ম্য। বিশ্লেষকরা বলছেন, এই দূতাবাস শুধু ভিসা প্রক্রিয়াকে সহজ করবে না, এটি বাংলাদেশ ও পর্তুগালের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। এর মাধ্যমে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং দক্ষ জনশক্তি বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠান সূচি শহীদদের স্মরণে নীরবতা পালন, কোরআন তেলাওয়াত ও মুনাজাত, দিবসটি স্মরণে প্রদত্ত বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং পরিশেষ আপ্যায়ন। আমি শুরুতেই আপনাদের উদ্দেশ্যে সবিনয় জানাতে চাই যে আমাদের বাংলাদেশ দূতাবাসে অতি সম্প্রতি দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা যোগদান করেছেন। তারা দুজনই মিনিস্টার পদমর্যাদার, একজন ডেপুটি চিফ অফ মিশন হিসাবে, যিনি বর্তমানে আজকে দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্সের দায়িত্বে আছেন, মিস সামিয়া ইসরাত রনি ম্যাডাম, তিনি আমাদের, এবং আমাদের আরেকজন কর্মকর্তা এসেছেন, উনিও মিনিস্টার পদমর্যাদা, জনাব আব্দুল্লাহ মামুন স্যার। আমি মন্ত্রণালয়ে তার অধীনে কর্মরত ছিলাম। সুধীমণ্ডলী, শুরুতেই আমি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে সবাইকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শহীদদের স্মরণে একবার সূরা ফাতিহা সহ 3 বার সূরা ইখলাস এবং একবার দরুদ শরীফ। এই দিনটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে। 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদের পতন এবং দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার তথা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে
বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল এবং ভিন্ন মতের মানুষকে সীমাহীন নির্যাতন নিপীড়ন সইতে হয়েছিল। অসংখ্য মানুষ গুম, খুন, অপহরণ, হামলা, মামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছিলেন। এই আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আপসহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় বছরের পর বছর জালিমের কারাগারে কাটাতে হয়েছে। গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ স্তব্ধ করতে পলাতক স্বৈরাচারের নির্দেশে দেশে গড়ে তোলা হয়েছিল শত শত গোপন বন্দিশালা, আয়নাঘর। আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে এক সীমাহীন অনিশ্চয়তায় মাসের পর মাস, বছরের পর বছর অগণিত মানুষকে আটক রাখা হয়েছিল। অনেককে চিরতরে গুম করে ফেলা হয়েছে। বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী ও কমিশনার চৌধুরী আলম সহ এমন অনেক নেতাকর্মীর আজও সন্ধান মেলেনি। বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ দেশের সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে ফেলা হয়েছিল। সংবিধান উপেক্ষা করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। নির্বাচনকে পরিণত করা হয়েছিল প্রহসনে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়ে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। ব্যাংকিং খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে অনিয়ম, দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারকে স্বাভাবিক কাজে পরিণত করে ফেলা হয়েছিল। দেশে প্রতিষ্ঠিত হয়েছিল ব্যক্তিতন্ত্র, তবে শেষ রক্ষা হয়নি। দেশের সব শ্রেণী পেশার মানুষ, বীর ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, মুটে মজুর, পোশাক শ্রমিক, হোটেল রেস্তোরাঁ কর্মী, পরিবহন শ্রমিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মী, গৃহবধূ, নারী ও শিশু সহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিলেন। গণ অভ্যুত্থান দমনে মরিয়া ফ্যাসিস্ট সরকার রাজপথে গণতন্ত্রকামী মানুষের বুকে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছে। এমনকি জনগণের উপর হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়েছিল। স্বৈরাচারের বেপরোয়া গুলি থেকে মায়ের কোলে থাকা শিশু পর্যন্ত রেহাই পায়নি। স্বৈরাচারের বন্দুকের সামনে রংপুরের সাহসী প্রাণ শহীদ আবু সাইদের চিতানো বুক, চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম কিংবা ঢাকার শহীদ মুগ্ধ সহ আমাদের অসংখ্য সাহসী সন্তান হয়ে উঠেছিলেন গণতন্ত্রকামী মানুষের সাহসী প্রেরণা। শুধুমাত্র জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 30,000 মানুষ। শত শত মানুষ হাত ইতিহাসে, বিশ্বের ইতিহাসে এমন কোনো দেশ আমরা হয়তো খুঁজে পাবো না যে যারা জনরোষের মুখে পালিয়ে গিয়েছিল এবং নির্মম নির্যাতনের শিকার হয়েছিল বাংলাদেশের আপামর ছাত্র জনতা, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী সহ সকল বিরোধী দলের নেতা কর্মীরা এই 17 বছর নির্মম নির্যাতনের শিকার হয়েছেন দেশে বিদেশে। যদি জুলাই যোদ্ধারা ভূমিকা না রাখতেন তাহলে আমরা আজকের এই সুন্দর দেশের মধ্যে যেন কোনো ধরনের মতবিরোধ তৈরি না হয়, সকলকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। বরিশাল ইসলাম দূতাবাসকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, নিরাপদ বাংলাদেশ চাই পর্তুগাল শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, পর্তুগাল লিসবন দূতাবাস জিন্দাবাদ। এবারে আমি জনাব সুজন মিয়াকে বলার জন্য বিনীত অনুরোধ করব। এমবেসির আমন্ত্রণে, সেজন্য আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার আলোচনায় সর্বপ্রথম অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সকল ভাইদেরকে যাদের আত্মার বিনিময়ে স্বাধীন হয়েছিল, স্বৈরাচারী হাসিনা মুক্ত হয়েছিল বাংলাদেশ। সেই সকল প্রিয় ভাইদের রুহের আত্মার মাগফিরাত করি এবং যারা আহত হয়েছিলেন, পঙ্গুত্ব বরণ করেছিলেন, তাদের সুস্থতা কামনা করি। পাশাপাশি যে সকল ভাইয়েরা প্রবাসী থেকে সেই আন্দোলনে একাত্মতা পোষণ করেছিলেন, প্রবাসের মাটিতে আন্দোলন সংগ্রাম অত্যন্ত ত্বরান্বিত করেছিলেন, সেই সকল ভাইদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আমাদের এখানে সামনের সারিতে সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন 5ই আগস্টের আগে, সেই সকল নেতৃবৃন্দ আমরা সবাই একত্রিত হয়ে
পর্তুগালের মাটিতে অসংখ্য অগণিত আন্দোলন সংগ্রাম করেছি। রয়েছেন শামসুজ্জামান জামান ভাই, সাইফুল ভাই, সাইদুল্লাহ ভাই, মুশারফ ভাই, যাদের সাথে আমরা আন্দোলন করেছি। তখন কারা জামাত ইসলাম ছিল, কারা বিএনপি ছিল, সেই সকল নিয়ে আমরা মাথায় আন্দোলন করিনি। আমাদের একটাই লক্ষ্য ছিল স্বৈরাচার মুক্ত, হাসিনা মুক্ত বাংলাদেশ। আমি বিশ্বাস করি 5 আগস্টের পরে আজকে 2 বছর অতিবাহিত হওয়ার পরে এই অবস্থানে দাঁড়িয়ে আবারও আমরা সবাই কে বিএনপি কে জামাত সেটাকে সামনে না নিয়ে বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে, বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই যেন একে অপরের সাথে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে পারি। আজ হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারে রয়েছে, আগামী 5 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার পরিচালনা করার পর দেশের জনগণের রায়ে অন্য কেউ হয়তো আবারও ক্ষমতা আসতে পারে। তাই দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত না করে, সরকারের বিরুদ্ধে কোনো চক্রান্ত না করে দেশকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমরা একটি উন্নত বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখি। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের কাছে, আমরা যারা তরুণ যুবক রয়েছি, আমাদের বাংলাদেশের সিনিয়র নেতৃবৃন্দের কাছে, সিনিয়র নেতৃত্ব যারা সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন তাদের কাছে আশা করি আপনারা এমন একটি বাংলাদেশ সামনে রেখে যান যে বাংলাদেশ দেখে, আপনাদের নেতৃত্ব দেখে আমরা তরুণ যারা রয়েছি আগামী বাংলাদেশ বিশ্বের একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চাই। আমরা চাই না সিঙ্গাপুরের মতো বাংলাদেশ হোক,